তাহলে গোটা রাষ্ট্রের চরিত্রটাকেই তারা ধ্বংস করে দিয়ে গেছে। রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেমন আপনার পার্লামেন্ট, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপর আপনার কি বলে যে এনবিআর, যে বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবই তারা ধ্বংস করেছে। সবচেয়ে বড় ধ্বংস করেছে শিক্ষা এবং সংস্কৃতি এবং ইতিহাসের ক্ষেত্রে। একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছিল যে মুক্তিযুদ্ধের মহানায়ক হচ্ছে একমাত্র আওয়ামী লীগ এবং শেখ মুজিব, তারাই মুক্তিযুদ্ধ করেছে এবং আর সবাই হচ্ছে এখানকার মানে রাজাকার এবং তারা হচ্ছে মৌলবাদী এবং ওরা হচ্ছে মুক্তিযুদ্ধ ওরাই করেছে। অথচ এরা মুক্তিযুদ্ধ করে নাই। 25শে মার্চের রাতের বেলা শেখ মুজিব আত্মসমর্পণ করলো পাকিস্তানিদের কাছে। 7ই মার্চের ভাষণটা তারা যাই বলুক, 7ই মার্চের ভাষণ যদি স্বাধীনতার কোনো কথা থাকে, স্বাধীনতা সংগ্রামের কথা, সংগ্রাম বা যুদ্ধের কথা না, কিন্তু তারপরে ইয়াংয়ের সাথে আর ভুট্টোর সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আলোচনা হচ্ছে এবং 24 তারিখে বিকেল বেলা যখন উনি বেরিয়ে আসছেন তার সাথে ব্যারিস্টার আমিনুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, তখন সাংবাদিকরা বলল যে তখন সাংবাদিকরা স্বাধীন ছিল, তখনকার সাংবাদিকরা মানে ওই কোনো কর্পোরেট হাউসে চাকরি করতো না, তারা তখন মানে স্বাধীন মানে মত প্রকাশ করতে পারতেন। এখন অনেকেই পারেন না, সেটা ভিন্ন কথা। সাংবাদিকরা বললো যে আলোচনা কতদূর, আলোচনা কি ফলপ্রসূ হবে? শেখ মুজিব বলছে আলোচনা ফলপ্রসূ হবে না, তবে আমি এমনি আলোচনা করছি, আলোচনা ফলপ্রসূ হবে। কিন্তু ওই দিনই সন্ধ্যার সময় একা চলে গেল, কাউকে না বলে তার আগে চলে গেছে 24 তারিখে 12টা পরে 25 তারিখ মানে শুরু হলো। লাস্ট মোমেন্টে তাকে আগে যুবলীগের একটা গাড়ি গিয়েছিল, সেখানে আপনার তাকে বলতে যে এখনই আজকেই খবর পাওয়া যাচ্ছে ওরা ক্র্যাকডাউন করবে, আরো 1 লক্ষ মানে সেনাবাহিনী চট্টগ্রাম বিমানবন্দর এসছে, তারা সমস্ত ট্যাঙ্ক গোলাবারুদ সহ আপনি এক্ষুনি মানে বেরিয়ে আসেন, তোরা যা মানে আমি দেখি। তারপরে তাজউদ্দিন সাহেবরা গেলেন সর্বশেষ যে আপনি এক্ষুনি বেরিয়ে আসেন, আমরা অজ্ঞাত কোনো জায়গা থেকে এই মানে ওরা তো যুদ্ধ ঘোষণা করছে, ওরা তো মানে ঝাঁপিয়ে পড়ছে, এই খবর পাওয়া যাচ্ছে, একটু পরেই সেটা হবে, অতএব আপনি বেরোন। উনি বলছেন তোরা যা, তোরা পালা, আমি ওদেরকে ধরা দিই না, আমি ওদের কাছে ধরা দিই, না দিলে ঢাকা শহর পোড়া দেবে, ঢাকা শহর পোড়া দেবে, আমি ধরা দিই। এটা ধরা দেওয়ার আমি ধরা দিই, তারপরে আমি ধরা দেওয়ার ইংরেজি হলো আমি সারেন্ডার করি, আর সারেন্ডারের বাংলা হলো আত্মসমর্পণ করা, যেটা আমাদের যে লয়াররা যারা আছে তারা জানে। অর্থাৎ নির্লজ্জভাবে শেখ মুজিব আত্মসমর্পণ করলো পাকিস্তানিদের কাছে, আর পরের দিন সমস্ত পালিয়ে চলে গেল। 162 জন এমপি ছিল, 100, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 23 বছর বয়স। 162 আমরা মানে সেই 69 গণঅভ্যুত্থানে গণ আন্দোলনের সাথে আমরা যুক্ত ছিলাম। যাই হোক, 162 জন এখানে ছিল এমএনএ আর 313 জন ছিল এমপি। 162 বাদে 67 পর্যন্ত আর কয়জন মুসলিম নেতৃত্ব হয়েছিল। অতএব সব পালিয়ে চলে গেল, আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেল, যুবলীগ ছাত্রলীগ সব পালিয়ে গেল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়া, তখনই তিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলেন এবং স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলেন এমন এক প্রেক্ষাপটে যে সমস্ত মানুষের মেজাজ হচ্ছে আমরা যুদ্ধ চাই, চারিদিকে যুদ্ধ, চারিদিকে বিদ্রোহ এবং আমরা স্বাধীনতা চাই। এই বাঙালি জাতি চির বিদ্রোহী জাতি, তারা যখন যুদ্ধের দাবাব বাড়ছে তখন যুদ্ধের নায়ক তিনি পালিয়ে গেছেন, সবাই পালিয়ে গেল। তখন এদিকে পাক বাহিনী সমস্ত মানে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, সমস্ত জায়গা মানে নানান রকম মানে হত্যা শুরু হচ্ছে। এই যে অবস্থা, আমরা তখন তরুণ, আমাদের তখন মানে শরীরে মানে বিদ্রোহ এবং রক্ত তখন টকবক করছে। এই সময় জিয়াউর রহমান বললেন যে আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করেছি, আপনার পরিস্থিতি বিবেচনা করেন। এবং তখনই সারা বাংলাদেশের মানুষ জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। সেই যুদ্ধ ছিল জনযুদ্ধ। এরা যে ন্যারেটিভ তৈরি করলো যে এরা যুদ্ধ করেছে, ওরা যুদ্ধ করে নাই,
ওরা ছিল মুক্তিযুদ্ধের পলাতক শক্তি, ওরা পালিয়ে গেছে। যেমন এবার শেখ হাসিনা পালিয়ে গেছে, 300 এমপি পালিয়ে গেছে, সমস্ত মেয়ররা পালিয়ে গেছে, পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গেছে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে। আর একবার পালন দেখলাম, সেটা হচ্ছে মানে শেখ মুজিবকে যখন 15 আগস্টে হত্যা করল। শেখ মুজিব 15 আগস্টে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে নিহত হলো। আচ্ছা, হওয়ার পরে শেখ মুজিবের মৃতদেহ 32 নম্বর রোডের সিঁড়ির উপরে পড়ে আছে। আর তখনই এই বঙ্গভবনে আর একটা নাটক অভিনীত হচ্ছে। মুস্তাক আহমেদের নেতৃত্বে কয়েক ঘন্টা পরে শেখ মুজিবের মৃত্যু। সেখানে আপনার মানে মন্ত্রিসভা হচ্ছে, মুস্তাক প্রেসিডেন্ট এবং মুস্তাকের মন্ত্রিসভাতে 24 জন মানে মন্ত্রী, তার মধ্যে 22 জন হচ্ছে শেখ মুজিবের মন্ত্রিসভার মন্ত্রী ছিল। মুস্তাকও শেখ মুজিবের মন্ত্রী ছিলেন। অতএব সেই অবস্থাটা হচ্ছে। আর এমন ভাবে সব পালিয়ে গেল যে তার জানাজা পড়ার লোক পাওয়া গেল না। শেখ মুজিব কিন্তু জানাজা হয়েছিল না, কোন লোক নাই। ওই দিন আমি তখন আমাদের ইউনিভার্সিটির ছাত্র জীবন শেষ হলো, আমাদের তো ছাত্র রাজনীতি করতাম, আমি একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম ইউনিভার্সিটি। তো এখান থেকে আমরা জগন্নাথল থেকে ওই দিন চলে গেলাম ইয়েতে, ওই রাজিয়া সুলতানা রোডে আমার বন্ধু ছিল, তার পাশে মোহাম্মদ। এবং দেখা গেল যে মানে মানে ভোর রাত্রি এই সমস্ত গোলাগুলি হচ্ছে। যাই হোক, আমাদের বক্তব্য যে সকালবেলা আমরা বেরোলাম, ওই দিন কার্ফু ছিল, কিন্তু চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এবং শুক্রবার ছিল, সবাই নামাজ পড়তে আছে, মসজিদে আছে, পরিস্থিতি। এবং আওয়ামী লীগের কোনো নেতা নাই, শেখ সাহেবের মানে জানাজা পড়ার লোক পাওয়া গেল না। তাহলে এরা কি? এরা হচ্ছে বাংলাদেশে একটা পলাতক শক্তি। যদি হয় পলাতকটা শক্তি হয় না, কারণ ভয়ঙ্কর সুন্দর বলে কোনো কথা নেই, কিন্তু আমরা সবাই বলি যে ভয়ঙ্কর সুন্দর। তো ওরা হচ্ছে পলাতক শক্তি, ওরা পালিয়ে যায়, ওরা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। কারণ ফ্যাসিবাদী শক্তি কখনো ফিরে আসে না। ফ্যাসিস্ট যদি ফিরে আসতো, তাহলে হিটলার ফিরে আসতো, মুসলিনি ফিরে আসতো, নমরুদ ফিরে আসতো, তারপর চেঙ্গিস খান ফিরে আসতো, হালাকু খান ফিরে আসতো, টিক্কা খান ফিরে আসতো, শেখ মুজিব ফিরে আসতো। অর্থাৎ ফ্যাসিবাদী শক্তি কখনো আসে না। অর্থাৎ এরা কখনো মানে আর কোনোদিন ফিরে আসবেন না। হ্যাঁ, ফিরে